নারী আরো আছেন, কিন্তু উনি নারী হিসেবে নন, একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে, রাষ্ট্রচিন্তক হিসেবে এবং অ্যাক্টিভিস্ট হিসেবে সব দিক থেকে আমি ব্যক্তিগতভাবে তাকে খুবই অনুসরণ করবার চেষ্টা করি। উনি এখানে আছেন, তার পাশে আমি প্রধান অতিথি, ভাবতে একটু লজ্জাই করে নিজের কাছে। বাট তারপরে যেটা বানিয়েছেন বানিয়েছেন, যা বানিয়েছেন বানিয়েছেন, ওইটা নয়। আমি কয়েকটা কথা বলবো, যদি অনেকক্ষণ হয়ে গেছে। আমি দুঃখ প্রকাশ করছি আমার দেরি হওয়ার জন্য, কিন্তু আমার দোষ না। এখন কিরকম হয়েছে, বাংলাদেশের মানুষ খুব তদবিরবাজ। আর হয়েছে কি, সাধারণভাবে তো সুযোগও নাই মানুষের, অতএব তারা মনে করে কাউকে ধরতে হবে। ওই পীর আউলিয়া ধরুক, দরবেশ ধরুক, ওই রকম একজন তদবির কারকও ধরে। এখন কি করা যায়? মান্না ভাই, আপনার সবই তো এখন উপদেষ্টা পরিষদে আছে, এই কাজটা দেখেন না যদি করতে পারেন। আমি তো সরকারে নাই, কিন্তু বুঝতেও চায় না, কারণ তার অভাবটা আরো বড়। আমি এতক্ষণ ধরে সবার বক্তব্য শুনতে পারিনি, কিন্তু যেটুকু শুনলাম এবং যেটুকু পড়লাম, তা থেকে আমি প্রথমত বলি, আমার কাছে মনে হচ্ছে যে বলবার মতো কথা প্রায় সবই বলা হয়ে গেছে। আমি কোনোটারই রিপিটেশন করব না। আমি একেবারে ফোকাস থাকবো একটা দুইটা বিষয়ে। আমি প্রথমেই সংস্কার পার্টিকে অভিনন্দন জানাই তাদের এই যে আত্মপ্রকাশে। আমি মনে করি আরো বেশি বেশি পার্টি হওয়া উচিত, আরো বেশি বেশি সেমিনার হওয়া উচিত, আরো বেশি কথা বলা উচিত, আরো বেশি কথা শোনা উচিত, এবং সবগুলোকে আত্মস্থ করে একটা কিছু দাঁড় করানো উচিত। সেই বিবেচনা থেকে সংস্কার পার্টি আমাকে দুটো তিনটা ডকুমেন্ট দিয়েছেন। একটা দিয়েছেন সভাপতি, এখন যিনি বোধহয় 10টা সভাপতি, তবে বাকি চিনি না। এই প্রস্তাব বেশ নতুনত্ব আছে, যার পর আমি অবশ্যই কথা বলবো। 5ই আগস্টের বিজয় ও আগামীর বাংলাদেশ, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আমিনুল করিম, অবসরপ্রাপ্ত, উনি দিয়েছেন। এবং যে বইটা দিয়েছেন সবার উপরে মানুষ সত্য ইত্যাদি বলে, সবগুলো পেপার আমার কাছে বলেছে পড়বার মতো। আমি এখানে বসে বসে সব তো পড়তে পারিনি, কিন্তু আমি একেবারেই পলিটিক্যাল একটা সাইড, যেটা খুবই নেসেসারি বলে আমি মনে করি, সেই বিষয়ের উপরে আমি আমার কথা বলার চেষ্টা করব। কানে কানে অবশ্য সবার সভাপতি মেজর আমিন আহমেদ আফসারি আমাকে বলছিলেন, যেটা উনি শেষে বললেন, যে ওই বড় বড় দলগুলোর দিকে তাকাবার দরকার নাই, আমরা নিজেরা কি করতে পারি তার জন্য সব দল ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, এবং আপনি সেটাকে নেতৃত্ব দেবেন। বক্তৃতাতেও বললেন। শুনলে তো খুব ভালোই লাগে না, সবাই মিলে আমাকে নেতা মানবেন, এর চাইতে প্রীত হবার বিষয় কি হতে পারে? বাট কতগুলো রিয়েলিটির কথা আমি বলবো। আমাদের দেশের রাজনীতি যে বারে বারে খাবি খাচ্ছে, বারে বারে উঠতে উঠতে আবার পড়ে যাচ্ছে, এগুলোর কারণ কি? যেমন ধরেন, যতই আপনারা বলেন না কেন, আমরা এখন আছি 20 জানুয়ারি, আসাদ দিবসে। আমরা চাইলেও 5 আগস্টে তো ফিরে যেতে পারবো না। আমি খুবই হাপ বিত্তাস করতে দেখছি, বিশেষ করে যারা শিক্ষার্থী এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারা বলতে চান তাদের ভুল হয়েছে, শুরুতেই একটা বিপ্লবী সরকার করা দরকার ছিল। ঠিক তো বলছেন, তো এখন করেন। পারবেন? চেষ্টা করব। পারবেন না, চেষ্টা করবেন। এখন ধরেন আপনি যদি বলেন ঠিক আছে, কি অসুবিধা, আমি 5 তলা থেকে নিচে লাফ দেব, আরে ভাই, হাত পা তো ভাঙবে। চেষ্টা করব না, আমি ওই চেষ্টা করব না, কারণ আমি ডেফিনেটলি হাত পা ভাঙবে, তো ওই চেষ্টা করবো কেন? আমি বরঞ্চ ওরকম কিছু দেখবো যে নেমে যাবার আরো দ্রুত কোনো পদ্ধতি আছে কিনা, যদি সত্যি আমার নামাটা জরুরি হয়। রিয়েলিটি হচ্ছে, বলেন, যদি আমরা আজ বিপ্লবী সরকার গঠন করতে পারি, তাহলে 5 তারিখে পারলাম না কেন? আমরা কি খুবই ভালো করে, ওই যেটা কুলদীপ নায়ার খুব সুন্দর সুন্দর কলাম লেখেন, ইন্ডিয়ান জার্নালিস্ট, উনি লিখতেন বিটুইন দ্য লাইন্স। আমরা বিটুইন দ্য লাইন্স কি পড়েছি? কিরকম করে 5 আগস্ট সম্ভব হলো? আমরা 15 বছর ধরে আন্দোলন করেছি, সবগুলো রাজনৈতিক দল, এবং আমরা প্রায় বিজয়ের কাছাকাছি গেছি। কি বিশাল বিশাল এক একটা সমাবেশ, বিভাগীয় সমাবেশ, মানুষ নদী সাঁতরে শীতের মধ্যে জ্বরে কাঁপতে কাঁপতে অনেক দূর পায়ে হেঁটে এসে এসে এক একটা বিশাল সমাবেশ, এক একটা সমাবেশ নিজেই এক একটা অভ্যুত্থানের মতো এরকম তৈরি করেছিলেন।
তারপরে কিন্তু সেই আন্দোলনে সরকার যায়নি। 28 অক্টোবর ঢাকায় তারা যে সমাবেশ ডেকেছিল, সে তো এপার ওপার দেখা যাচ্ছিল না। ওই এতগুলো মানুষ একসাথে যদি ঘুরে দাঁড়ায় তাহলে সরকার থাকবার কথা না, কিন্তু কয়েকটা টিয়ার গ্যাস মারবার পরে পুরো এলাকা সাফ হয়ে গেল। এর থেকে আপনি কি বুঝতে পারছেন? এটা অসম্ভবই ছিল। আমার মনে আছে আমরা লিয়াজো কমিটির বৈঠকে বসেছি, আমাদের সঙ্গে যতগুলো দল ছিলেন একসাথে আমরা 42টার মতো যুগপৎ আন্দোলন করছিলাম। তাদের কয়েকটা লিয়াজো কমিটি ছিল। প্রধান দল হিসেবে বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, এজন্যই প্রধান দল, তারা তাদের স্ট্যান্ডিং কমিটি ধরেন একজন দুইজন তিনজনকে দিয়ে 3টা লিয়াজো কমিটি মেনটেন করতেন, কথা বলতেন, তাদের সাথে মত বিনিময় করে একটা সমন্বয় করবার চেষ্টা করতেন। তো আমাদের সাথে যারা কথা বলেছেন তারা আগেই কথা বলেছেন আমরা 28 তারিখে যে বসবো, এই যে আমাদের অবস্থান ধর্মঘট বা যাই বলেন, তারপরে কি কি প্রোগ্রাম দিতে পারি। আমি বা আমার সাথে যারা যারা ছিলেন তারা সবাই মিলে বললাম, এখন একটা সময় হয়েছে, হয় তুমি না হলে আমি, এটা বলবার, এবং তুমি বা আমির জন্য যা মূল্য দিতে হয় সে মূল্য দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করবার। অনেস্টলি বললে এটা আপনারা পারেন, বিএনপি পারে, আমি তো পারি না। আমার দলে অত লোক নাই। আমরা সব কটা দল মিলেও যদি বলি অতগুলো লোক হবে না। তখন বিএনপির সামনে বিষয় আসলো কি, আমরা যদি সেরকম কিছু করতে যাইও তাহলে তো অনেক মানুষের ক্ষয় হবে, ওরা গুলি চালাবে, মানুষ হত্যা করবে, সেটার কি করব? নাও ইজ দ্য কোয়েশ্চেন। কতগুলো মানুষ মারা যাবে তা জানি না। আমি বা আপনি দলের বা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি, আমি বা আপনি দায়িত্ব নিয়ে এই সিদ্ধান্ত নেব কিনা যে যাই মানুষ মারা যাক বা যাই হোক, দায়িত্ব আমার, কারণ আমাকে আন্দোলন বিজয়ী করতে হলে এই কাজটা করতে হবে। অনেস্টলি বলি, আমি কয়েকটা জায়গাতে এই কথা বলেছি, বিএনপির নেতারা আমার কথা শুনে খুব মন খুশি করেছেন। তারা তারা আবার একটা ফাপড়েও আছে, বহু জায়গায় তাদের দলের নেতাকর্মী মনে করে মাহমুদুর রহমান মান্না আমাদের জন্য যত বলিষ্ঠ কথা বলেছে আমার পার্টির নেতারাও এরকম বলতে পারে নাই। কাজে উনি যখন বলছেন তখন এটা ভাববার বিষয়। একদম সিম্পল কথা হচ্ছে, সবচাইতে বড় দল, এত অসাধারণ জনপ্রিয়তা, কেবলমাত্র পুতু করবার কারণে আন্দোলনের মূল লাইন থেকে ছিটকে সাইড লাইনে চলে গেছে। ছাত্ররা ওই চ্যালেঞ্জটা নিয়েছে, এবং সেই চ্যালেঞ্জ দিয়ে যেরকম মানুষ জান লড়িয়ে দিয়েছে, শুধু ছাত্ররা, সমস্ত মানুষ। ওই যে যখন আর্মি চিফ কে ডেকে শেখ হাসিনা বলেছিলেন, বা এয়ারফোর্সের চিফকে ডেকে বলেছিলেন গুলি করতে থাকো, মানুষ মারতে থাকো, কিছু যায় আসে না, আমি ক্ষমতা থেকে সরবো না। ওরা তখন বলেছিলেন আর এটা সম্ভব হবে না প্রধানমন্ত্রী, কারণ একটা মারে তো 4টা দাঁড়ায়, একটা মারে তো 10টা দাঁড়ায়, কটা মারবেন আপনি? এই কাজ করা যাবে না, এবং এতেই তো তাদের পতন হলো। সেই সময় কি তারা ভাবতে পেরেছিলেন যে এরপরে কিরকম সরকার করতে হবে? 5 তারিখ দুপুরবেলা আমি ফোন পেয়েছি, আমাকে বলা হয়েছে সেনাপতি, যিনি প্রধান সেনাপতি আমাদের দেশের, তিনি ডাকছেন সবাইকে, কথা বলবেন। আমি গেছি, কিন্তু যেতে যেতে রাস্তার মধ্যে মানুষ আমাকে দেখে আর হই হই করে। শুধু 2 নম্বর গুলশান থেকে ওই জাহাঙ্গীর গেট যেতে যেতে আমার 3 ঘন্টা লেগেছে। আমি গিয়ে মিটিং পাইনি। পরে আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন, এখনো খুঁজে পাবেন ইউটিউবের মধ্যে, আসিফ নজরুল বলেছেন তাকে যারা যারা দায়ী করেছেন যে উনি কি করেছেন, তখন উনি বলেছেন আমরা যারা বসেছিলাম তাদের কারো মাথার মধ্যে একটি বিপ্লবী সরকার ছিল না। থাকলে তো বলতো। যেদিন শপথ না হচ্ছে সেই শপথ অনুষ্ঠানে আমি ছিলাম, মানে সন্ধ্যার দিকে তো আমরা গেছি বঙ্গভবনে, কথা বলেছি, সেইখানে কিরকম করে সরকার হবে তার প্রস্তাব আমরা কেউ দিতে পারিনি ঠিকমতো, আমার নিজের মাথাও ছিল না। আর একটা কথা বলি, খোলা মনেই বলি, 5 তারিখ সকালেও আমাকে 2-3 জন ফোন করেছেন, ভাই কিছু হবে, সত্যি সত্যি কি হবে, এই যে ছেলেরা এইভাবে জীবন দিচ্ছে। আমি রাজনীতি করি তো, মানুষকে সব সময় চাঙ্গা রাখতে হবে, মানুষকে উৎসাহিত রাখতে হবে। আমি বলেছি নিশ্চয়ই হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, ন্যায়ের সঙ্গে তো আমরা একদিন জিতবো, কিন্তু মনের মধ্যে মনে হচ্ছে কয়দিনে জিতবো, কবে? এইভাবে অকাতরে জীবনদান, এ কি সোজা কথা নাকি? এটা জেতা যাবেই। আমি নিজে অতখানি দৃঢ় নই, হয়তো আরো কেউ আছে আরো দৃঢ় ছিলেন আমার চাইতে, আমি অতখানি ছিলাম না। আর ছিলাম না বলে বলতে পারিনি, সেই জন্য আমার মাথার মধ্যে এটাও ছিল না যে যদি সরকারটা চলে যায়, কারণ সরকার যে যাবেই 2-1 দিনের মধ্যে তা তো বুঝতে পারছি না, যদি সরকার চলে যায় তাহলে আসবে কে, সেই ধারণা আমার মাথায় ছিল না, এবং আমি আপনাদের কাছে বলি কারো মাথায় ছিল না। যদি থাকতো তাহলে যখন প্রধান সেনাপতি ডাকলেন তখনই তো বলতে পারতেন এইভাবে একটা সরকার করেন। শপথ দেওয়ার দিনে দেখলাম রাজনৈতিক চিন্তা